তেলে তেল তেলে জীবনটা গোলমেলে, আগে পিছে দিলে তেল খেয়ে। নেতারা চরণে তেলে, জনগণে খায় তেল, মতের অমিল হলে ফে। কেউ করে কারবারি, কেউ করে দরবারি, কেউ করে বাড়াবাড়ি, কেউ করে কারাকারি, দিল থেকে তাল হলে পে। মালিশেতে লাগে তেল, বকশিসে মারে তেল, সুপারিশে মারলে তেল, পটানোতে লাগে তেল, টেবিলের তলে তেল, প্রমোশন পাইতে তেল। তাও লাগে তেল তেলে, বোতল বাগায় ডোলে হরেক পদের তেল। আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা। তাই খাই তেল সারা পরোটা, জোশ, তেল সারা পরোটা, আহা, তেল সারা পরোটা, দেন না। তেল সারা পরোটা, তেল সারা পরোটা, আহা, তেল সারা পরোটা, তেল সারা পরোটা, দেন না। তেল সারা পরোটা। স্যার, আর্ট ডিরেক্টর কিন্তু নাই, সে কিন্তু পলাতক। ব্যাপার হচ্ছে কি, ওনার মাথার ডিস্টার্ব ঠিক হয়ে গেলে উনি আসবেন। শোনেন, মাথা কিন্তু ঠান্ডা রাখতে হবে। আমরা বিপ্লব করতে যাচ্ছি, কৃষি বিপ্লব। আমরা গ্রামে আসছি, আবার অফিসে যাচ্ছি, আবার গ্রামে আসছি। এই যে যাওয়া আসা করছি, 1 বছর করতেই থাকবো। কেন করতে থাকবো? আমরা কৃষি বিপ্লব করব। আমরা কৃষকদের মন জয় করব। আমরা শ্রমিকের মন জয় করব। আমরা কামারের মন জয় করব। আমরা মেহনতি মানুষের মন জয় করব। তার মানে নিম্ন শ্রেণীর পেশা, প্রতিটি পেশাকে আমরা মর্যাদা দেব। যে পেশায় থাকুক না কেন, মনে রাখতে হবে ওটি একটি মর্যাদাপূর্ণ পেশা। আমরা এই বড় লোকরা বা আমরা এই মধ্যবিত্তরা খুব নাক চিৎকাই। কেউ যদি বাদাম বিক্রি করে, কেউ যদি তরকারি বিক্রি করে, কেউ যদি নিম্ন পেশায় থাকে, আমরা মর্যাদা দিই না। আমাদের এই কৃষি বিপ্লবের মাধ্যমে সমস্ত মানুষের মর্যাদা আমরা দেব না? জি স্যার, স্যার, মানে আমরা তো কৃষি ট্রেনিংয়ে আইছিলাম, তাই কৃষি ট্রেনিংয়ের মধ্যে কামার কুমার বাদামালা এগুলা কেমনে ঢুকলো স্যার, বুঝলাম না স্যার। ঢুকবে। এদের মুক্তি মানে তো কৃষকের মুক্তি, এদের মুক্তি মানে তো শ্রমিকের মুক্তি। তাই আমরা কি করব? এই যে প্রতিটি পেশা, এই যে আপনি ভালো কথা বলেছেন ডিজাল, আমাদের প্রতিটি পেশার সঙ্গে যুক্ত হতে হবে, প্রতিটি পেশার মানুষের মধ্যে থেকে যেতে হবে। তরকারিওয়ালা হয়ে যেতে হবে, কামার হয়ে যেতে হবে, কুমোর হয়ে যেতে হবে। ছোট ছোট পেশা যা আছে সব পেশার মধ্যে আপনাদের ঢুকে পড়তে হবে। এটা অনেকটা বলতে পারেন সিনেমার মতো, মানে সিনেমার ক্যারেক্টারের মতো ঢুকে পড়বেন। নাট্যকার তো আরো ভালো জানেন। না, আমি আর কি বলবো স্যারের সামনে, তো আমি বলতেছি না। আমি তো বিশ্বাস করি যে আমাদের কৃষি যে সভ্যতা, এই সভ্যতাই তো সারা জীবন শতাব্দীর পর শতাব্দী, বছরের পর বছর এই উৎপাদনের করে যাচ্ছে। তারা কারা? সমাজের 80% মানুষ। আপনি যে উদাহরণ দিলেন, কৃষক, মজুর, কাজের বুয়া, পাশে কাজ করছে। বুয়া এই শব্দটিতে আমার আপত্তি আছে। ওদের একটা বিশেষ নাম দেওয়া হয়েছে। মা হলো বুয়া, তার মেয়ে হলো বুয়া, তার বোন হলো বুয়া। বুয়া নাই, প্রত্যেকে বোন, প্রত্যেকে মা, প্রত্যেকে খালা, এই নাম দিতে হবে। বুয়ার শব্দটি আমরা বাতিল করলাম। আচ্ছা, আমরা বাতিল করলাম স্যার। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা মূল হলো কৃষি বিপ্লব। এখন এই কৃষি বিপ্লব ঘটানোর জন্য যেটা করতে হবে আগে, সেটা হলো, আমি হয়তো বলেছিলাম যে আমাদের যে এই যে গ্রামে এসে দেখলাম যে আপনারও কিন্তু প্রচুর জমি। আর ওই সিরাজুল ইসলাম চৌধুরী তো, উনি তো বলেনি যে যতদূর চোখ যায় এই জমি আমার। তাহলে এই জমি তোমাকে কে দিয়েছে? জমি এটা কার কাছে কিনলে? কে তোমাকে বিক্রি করেছে? এই রাইট দিয়েছে। এই জমি হলো এজমালি সম্পত্তি। রোদ এসে যেরকম পড়ে, বৃষ্টি যেরকম পড়ে, জ্যোৎস্না যেরকম পড়ে, সেরকম জমিও সবার এজমালিত সম্পত্তির মালিক। এরা সবাই এটা ভোগ করবে, কিন্তু কার্যক্ষেত্রে এটা দেখা যাচ্ছে না। এখন আমরা যদি একটা কাজ করতে পারি, পরিষ্কার আমি বারবার বলে দিচ্ছি যে আমাদের ৬৮,০০০ গ্রাম থেকে একটি গ্রাম, আপনার গ্রাম, এই যে আপনার মির্জাফর তার গ্রাম, মির্জাফরের জমি, আপনার জমি, আরও অনেক তালুকদারের জমি এখানে পড়ে আছে। আপনার একটা আন্দোলন আমরা নেই যে আমরা একটা জমিদান কর্মসূচির
প্রকল্পের ভিতরে যাব। নাট্যকার, এখন আমরা পেশার ভিতরে ঢুকছি, আপনি পেশার মধ্যে থাকেন প্লিজ। আপনার কথা আমি শুনছি, আপনার কোনো কথা থাকলে আপনি বলেন প্লিজ, কিভাবে এই পেশায় যুক্ত হয়ে যাবেন? আসেন। উঁচু গাছ কোথায়? আমি উঁচু গাছে উঠবো, উঁচু, আরো উঁচু। হিসাব মিলতেছে না, আপনি তো অন্য জগতে চলে গেছেন, এই জগতে তো আর নাই আপনি। আরে ভাই, আমি বলছি যে উঁচু গাছ কোথায়, আমাকে উঁচুতে উঠতে হবে, উঁচু, আরো উঁচু, আমি নিচে আর নামবো না। আর দূর, কি উঁচা উঁচা করতেছেন আপনি? কোন সময় থেকে উঁচা উঁচা গাছ উঁচা? নিচে নামেন, তারপরে আপনার সাথে কথা। আরে ভাই, আমি উঁচুতে উঠবো, আর দূর, আরো উঁচু, একদম উঁচুতে উঠবো, আর নামবো না। এই, আপনি গোলাম মোস্তফা সুটকু না? আমি তো গোলাম মোস্তা শুটকুই করতেছি। কি অন্য জগতে চলে গেছিলেন না? ভাই, আমি তো আপনাকে আগেই বলেছি যে আমি ঘন্টায় হোক আর 2 ঘন্টায় হোক, মাঝে মধ্যে 2 মিনিট হোক আর 3 মিনিট হোক, এই ইহ জগতে আর থাকি না ভাই। আমি চলে যাই অন্য জগতে। আমার মাথার ঠিক থাকে না। আচ্ছা, তাহলে এই যে চৌধুরী সাহেব আপনি কি হয়? সিরাজুল ইসলাম চৌধুরী। হ্যাঁ, আমি হলাম মোকসেদ মীর, আর সিরাজুল ইসলাম চৌধুরী হচ্ছে আমার আপন চাচাতো ভাই। না 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 না, মিলল না তো। সে চৌধুরী আর আপনি মীর, বংশের তো মেলা তফাৎ। ভাই, এ নিয়ে অনেক ঘটনা, অনেক ইতিহাস আছে, আপনাকে আমি সম্পূর্ণ ইতিহাস খুলে বলবো অন্য সময়। এখন চলুন তো, আর দূর, ওই সিরাজুল ইসলাম চৌধুরী ওই বাটপাড়ের কাছে আমাকে নিয়ে চলুন। চলেন। স্যার, মানে আমার কাছে মনে হচ্ছে কি আমার জন্য এই ব্যাপারটা খুব কঠিন হয়ে যাবে স্যার। মানে আমি তো আসলে সারা জীবন ওই তেল দিছি, আর ওই মনে করে গাড়িতে, ট্রাকে, বাসে সব জায়গায় তেল দিছি। আবার মনে করেন যে মাঝে মধ্যে ওই কেরোসিন তেলের মধ্যে পানি মিশায় বিক্রি করছি, আবার অনেকে কয় ওই অক্টেনের মধ্যে ডিজেল মিশায় বিক্রি করছি। এই বিভিন্ন সময় বিভিন্ন লোকজন বলছে, কিন্তু তাদেরকে আবার তেল দিয়ে বুঝাইছি যে না, আমরা সবসময় সব কিছু সলিড বেচছি, কোনো কিছুতে মাপে কম দেয় নাই, সব কিছু সলিড। তাই এই তেল দেওয়ার আমার আসলে পেশা, মানে এই পেশা থেকে হঠাৎ করে তরকারি হওয়া, হঠাৎ করে ওই কামার হওয়া, কুমার হওয়া আমার পক্ষে মনে হয় সম্ভব না। কি বললেন? আপনার পক্ষে সম্ভব না? অনেক কঠিন স্যার। শোনেন, আপনারা যারা ট্রেনিং এ আসছেন, যাদের পক্ষে সম্ভব না তাদেরকে তিলেখাজা কোম্পানি একেবারে বাতিল করবে, বহিষ্কার করবে। না না স্যার, আপনি রিজেলেন্টের হাতে ধরে দেবেন কেউ স্যার? আমি তো অবশ্যই চাকরি করবো স্যার। আসলে হয়েছে কি স্যার, আমি তো সহজ সরল লোক, মানে আমার অন্তরে যা মুখেও তা, আমি ওই সত্য কথাটা মুখে ফুট করে বলে ফেলি, মানে এই জন্য সত্য কথা বলে ফেলছি। আমি করবো স্যার, আমি এই চাকরি করবো স্যার, আমি ট্রেনিং নেবো স্যার, যত কঠিন আমাকে করতে হবে। আমি তো আর অন্যদের মতো না স্যার, মানে অন্যরা আপনাকে মুখে এক কথা বলবে, মুখে অনেক পাম দিবে, কিন্তু ভেতরের মধ্যে আপনার গাছ কেটে যাবে, মানে ক্ষতি করে যাবে, সেই লোক আমি না স্যার। আমি সবসময় সত্য কথা বলো লোক স্যার, আমি অবশ্যই করবো স্যার, আমি এই চাকরিতে থাকবো স্যার। আমি যত কঠিন হোক, যত কষ্ট হোক, আমাকে কামার কুমার কৃষক ওই জেলে সব কিছু হইতে হবে স্যার। স্যার, আপনি কিন্তু স্যার ষড়যন্ত্রকারীদের কথা শুনবেন না। ষড়যন্ত্রকারীরা নিজেদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে স্যার। স্যার, আপনি এখানে একটা সুন্দর কথা বলতেছিলেন, কিভাবে আমরা এক চরিত্র থেকে আরেক চরিত্র ধারণ করব, কৃষক, শ্রমিক, কামার, মুচি, তাঁতি এসবে ঢুকে যাব, কিন্তু মাঝখানে কিছু ষড়যন্ত্রকারী আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করছে স্যার। স্যার, আমি আপনার কথা দিতেছি, আমি স্যার আমার চরিত্র ভেঙে দিয়ে আমি কৃষক, চামার, মুচি, তাঁতি যে কোনো চরিত্রে স্যার আমি জীবন দিয়ে ক্যারেক্টার মিশে যাবো স্যার, ক্যারেক্টার মিশে স্যার একাকার হয়ে যাবো স্যার। কেউ বলতেই পারবে স্যার আমি একটা কর্পোরেট চাকরি করেছি স্যার, আমাকে দেখে উঠবে হয় মুচি অথবা তাঁতি অথবা স্যার চামার অথবা স্যার কুমার স্যার। আর যে আমি মাস্টার্সের সার্টিফিকেট স্যার, আমার বড় বড় সার্টিফিকেট স্যার, মনে চাই আমি স্যার সব ছুরি ফেলে দিই স্যার, এই টাই কুট স্যার আমি সব ছিঁড়ে ফেলে দিতে চাই। আমি স্যার চরিত্রের সাথে স্যার মিশে যাবো স্যার, একাকার স্যার, একাকার। ঠিক আছে, আর আমি তো একা হয়েই আছি। আপনি আমাকে যে পাত্রে ঢালেন আমি সে পাত্রে দিই, আমাকে পাবেন আপনি খুঁজে। সেটা মুচি হোক, চামারি হোক, দমি হোক, সেটা কৃষকই হোক, সেটা যদি একটা খনীয় হয়। থামুন,
আমি আপনাদের মধ্যে কোনো ঐক্য দেখছি না, ছোট ছোট বিভেদ দেখছি। বিভেদ থাকলে বিজয় অর্জন করা যায় না। এই বিভেদগুলো যদি আপনারা পুরোপুরি সরিয়ে দিতে না পারেন, বিভেদ দিয়ে কিন্তু কোনো ভালো কাজ হয় না। বিভেদ বিশৃঙ্খলা সৃষ্টি করে। আমি একটা কথা বলি নাট্যকার, আপনাদের ভিতরে ঐক্য রাখেন, দৃঢ় ঐক্য, ইস্পাতের মতো ঐক্য। এই ঐক্য যদি রাখতে পারেন তাহলেই কৃষকের বিজয়, শ্রমিকের বিজয়, কামারের বিজয়, কুমোরের বিজয় সুনিশ্চিত। এদিকে আসেন নাট্যকার, এখানে খুন কোথায়? খুন বলে কিছু নয়, মনে রাখবেন না। আমার একটা ছোট্ট প্রশ্ন ছিল স্যার, বলেন। মানে এই কৃষকের বিজয় হইলে আপনার লাভটা কি স্যার? আমি তো কৃষক হয়ে গেছি, এটাই তো আমার লাভ। আমি কৃষক হয়েছি, আপনি তরকারিওয়ালা হয়েছেন, আপনি হয়তো ভ্যান চালক হয়েছেন, নাট্যকার হয়তো কোন একটা মুচি হয়েছে। এদের বিজয় মানে তো আমাদের বিজয়, বিজয় নয়? জি স্যার। অবশ্যই বিজয়, এটা মাথায় রাখবেন। চলেন আমরা বিপ্লব করতে যাই। স্যারে আমার প্রমোশন দেয় কিন্তু বেতন 400 টাকা বাড়ায় না, 8400 টাকা রেখে দেয়। স্যারে আবার কৃষি বিজয় করবো না? তো এইখানে ষড়যন্ত্রের গন্ধ পেতেছেন? ভাই দেখেন কারে নিয়ে আইছি, আপনি চাচা তো ভাই। তুমি এই হনুমানটাকে কোথায় খুঁজে পেয়েছো? ওর তো পাহাড় পর্বত জলে জঙ্গলে থাকার কথা। কি কন ভাই, হনুমান আপনি চাচা তো ভাই, মকসেদ মি। দুর্ভাগ্যক্রমে তাই। আসলে আমাদের পূর্বপুরুষ, হ্যাঁ, এই হনুমান ছিল। সেখান থেকে আমরা বিবর্তিত হয়ে মানুষ হয়েছি, কিন্তু দুর্ভাগ্যক্রমে ওর বংশধরেরা হনুমান হয়েছে। সেই জন্য ওই পাহাড় পর্বতে গিয়ে থাকে সে। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। যে জঙ্গল থেকে আমি এসেছি সেই জঙ্গলে তোর বড় ছেলে প্রফুল্ল শাহ গিয়েছে এবং সে বলেছে, চাচা আমি এই জঙ্গলে ইন, তুমি আউট। এই মুহূর্তে তুমি তোমার সব সম্পত্তি আমার বাবার কাছ থেকে বুঝে নাও। আর এই জন্যই আমি এখানে এসেছি, আমার সব সম্পত্তি আমাকে বুঝিয়ে দাও। তোর সম্পত্তি তোকে তো অবশ্যই আমি বুঝিয়ে দেবো। তোকে সম্পত্তি বুঝিয়ে দিলে আমি নিজেই তো নির্ভর হয়ে যাই। কিন্তু ভাই রে, এই সম্পত্তি তো আমার তোমার না, এটা আমাদের বাপদাদার সম্পত্তি না, হ্যাঁ, আমাদের পূর্বপুরুষদের সম্পত্তি। এটা তো রক্ষা করতে হবে। তোর এখন যে অবস্থা, যেরকম অপ্রকৃতস্থ, তুই আগে সুস্থ হ, চিকিৎসা করি। সুস্থ হওয়ার পর অবশ্যই আমি তোর সম্পত্তি তোকে বুঝিয়ে দেবো। এই, তুই আমাকে পাগল বলছিস? দেখছেন, ও আমাকে পাগল বলতেছে। শোন, আমি অত কিছু বুঝি না, আমি আমার সব সম্পত্তি বুঝিয়ে নিতে চাই। তুই আমাকে আমার সব সম্পত্তি বুঝিয়ে দিবি, নইলে আমি এখান থেকে এক চুলো নড়বো না। তুই যদি আমাকে আমার সম্পত্তি বুঝিয়ে না দিস, তাহলে তোর পিছনে আমি ছায়ের মতো লেগে থাকবো। বুঝতে পেরেছিস? হ্যাভ ইউ আন্ডারস্ট্যান্ড? ভাই আপনি ঠিক বলছেন, সে তো আস্তা পাগল। আসার সময় কি করছে জানেন? খালি কয় বড় গাছ কোথায়, বড় গাছ কোথায়, খালি উঁচু আর উঁচু, নিচে নামতেই চায় না। নামবে কেন? হনুমান না, ও তো উঁচুতেই উঠবে, উঁচুতেই থাকবে, উঁচু থেকে লাফিয়ে লাফিয়ে চলবে। কিন্তু ভাই আমার একটা জিনিস মাথায় ঢুকতেছে না, আপনি এইরকম একটা লোকের সয় সম্পত্তি লিখে দিতে চাইলেন। বারে, তার সম্পত্তি আমি তাকে লিখে দেবো না? এটা তো তার ন্যায্য অধিকার। আমি তার সম্পত্তি কেন আটকে রাখবো? কিন্তু ভাই আমার একটা জিনিস মনের মধ্যে খটকা লাগতেছে, এই সয় সম্পত্তি কিন্তু খুব খারাপ জিনিস ভাই। এর জন্য কিন্তু দুই সাইডে ফায়ার টায়ারও হয়ে যায়, মার্ডারও হয়ে যায়, বুঝছেন? সেটা হলে হোক, কিন্তু আমি তো পরের সম্পত্তি গ্রাস করে বড় লোক হওয়া মানুষ না, হ্যাঁ? এটা আমাদের আভিজাত্য, আমাদের ঐতিহ্য। আমরা মানে আদিকাল থেকেই তো আসলে মানে একটু মানে সয় সম্পত্তির মালিক, কিন্তু সেটা পরের ধন, মানে পরের হক মেরে দিয়ে না। বুঝে গেছে? কিন্তু ভাইজান আমার একটা জিনিস একটু পরিষ্কার করেন তো, কি জিনিস? সে যদি আপনার চাস্তো ভাই হয়, কিন্তু বংশের তো মেরা ফাঁক, সে হলো মকসেদ মীর আর আপনি হলো চৌধুরী। বিষয়টা আমি বুঝতেছি না, মানে এটা কিভাবে কি হলো? এটার একটা বিরাট ইতিহাস আছে। সেই ইতিহাস খুলে ভেঙে বলতে গেলে কয়েক রাত লেগে যাবে। আজকে তো সেই সময় নাই। এটা অবশ্যই কমরেড তোমাকে একদিন আমি মানে আপনাকে একদিন বুঝিয়ে বলবো। ঠিক আছে ভাই। ওই দিন আর বাবু চলে গেল, তুমিও চলে গেলা,
আমি ঠাস করে পড়ে থাকলাম, রাত হওয়ার পরে সূর্য যখন আমার চোখে পড়লো তখন আমি উঠলাম। তোমরা না সবাই বেঈমান। আচ্ছা, তুমি যে ওখানে পড়েছিলা সারা রাত, এটা আমি কিভাবে জানবো? এটা কি আমার জানার কথা? কোনো বুদ্ধিহীন, জ্ঞানহীন একটা বোকা, একটা ছাগল, মূল কথা ছাগল না হলে কেউ এরকম সারা রাত পড়ে থাকে? তুমি তাহলে চিন্তা করে দেখো তুমি কত পরিমাণ ছাগল। আমি ছাগল না, বরং তোমরাই মানুষ না। আচ্ছা, তোমার মাথায় মনে হয় কোনো সমস্যা হচ্ছে, তোমার অ্যাংজাইটি হচ্ছে প্রচুর, তোমাকে মানসিক ডাক্তার দেখাইতে হবে, যেটা আমি বুঝতেছি। তোমাকে যে আমি এতগুলো শর্ত দিছি, তুমি কি এখনো একটা শর্ত করে দেখাইতে পারছো কিছু করতে পারো না। তোমার সাথে সাম্বাখা আমি সময় নষ্ট করতেছি। বাঁকা আঙ্গুল কিভাবে সোজা করতে হয় সেটা আমি ভালো করে জানি। তুমি যে আমাকে 50টা শর্ত দিছো না, তোমার বাড়ি লাগবে আমি বাড়ি দিব, তোমার গাড়ি লাগবে আমি গাড়ি দিব, আমি পকেটে টাকা নিয়ে ঘোরাফেরা করব, এবং আমার যদি শরীর কমাইতে হয় আমি পাটকাঠির মতো শুকায় যাব, তারপরও আমি তোমাকে বিয়ে করতে চাই। এগুলো কি বলতেছিস তুই? হ্যাঁ, কি বলতেছিস? এগুলো কোনো কিছুই তোরে দ্বারা সম্ভব না। তোর সাথে যে বসে আমি সময় কাটাচ্ছি এটাও আমার জন্য লস, একদম লস প্রজেক্ট। তুই যা বলছিস সবই ফিউচার টেন্স, করব। আজ পর্যন্ত একটা জিনিসও কি তুই করে দেখাইতে পারছিস? পারবিও না। তার থেকে বরং তুই নিজের খেয়াল কর, তোর মাথায় মনে একটু সমস্যা হচ্ছে, মানসিক ডাক্তার দেখাইতে হবে আমার যেটা মনে হচ্ছে। আর বাপ, ওর সাথে সম্পর্ক ভালো কর। স্বামী কি কেউ তুই করে বলে? তুমি তো আজকে থেকে আমার বউ, তুমি আমাকে জান বলবা, বাবু বলবা, সোনা পাখি বলবা, ময়না পাখি বলবা। এই তুই সব কি বলতেছিস? হ্যাঁ, পুরোই পাগল হয়ে গেছিস। তুই কি বলতেছিস তুই নিজেও জানিস না। শোন, আর বাবা আছে না, ওর সাথে সম্পর্কটা ঠিক কর। ও কখন তোকে গায়েব করে দিবে, কখন তোর ক্ষতি করবে, কখন কোন জায়গায় ঝামেলা করাবে, তোর কোনো আইডিয়াই নেই। তুই একটা কাজ কর, তুই এখন মাথাটা ঠান্ডা কর। তুই একটা অ্যাংজাইটিতে ভুগতেছিস, আমার কাছে হেল্প নেই, আমার কাছে অনেক মানসিক ডাক্তারের নাম্বার আছে, আমি তোকে দিব, হেল্প করব। আর বাবার সাথে তোর সম্পর্ক কিভাবে ঠিক করতে হয় এটাও তুই আমার কাছ থেকে জানিয়ে নিতে পারিস, আমি সেটা তো তোকে হেল্প করবো। আমি এখন যাই, তোর সাথে এখানে বসে থেকে সময় নষ্ট করার কোনো আমার প্রয়োজন নাই। তুই কোনোদিনও কোনো কিছু করতে পারবি না, বেকুব একটা। আমি এখন এখান থেকে যাই। যাও না প্লিজ, যাও না। দাদা, কোনো চিন্তা করো না, কবিরাজ যে ওষুধ দেয় খাও, আর কয়দিন পরে বড় ডাক্তার দেখা মনে। মোতরের কি অবস্থা? এই যে আছে আমাদের জান্নাতের আছে এরকম, একটু জ্বর আছে। গা তো একদম জ্বরে পড়ে যাচ্ছে। মাগো, তোমাকে খুব খারাপ লাগে? দিনে খারাপ লাগে না, রাত্রে লাগে। জ্বর আসলে তো রাতে কষ্ট একটু বেশি হয় মা। তুমি চিন্তা করো না, তোমাকে অনেক বড় ডাক্তার দেখানো হবে, তার ওষুধ খেলে তুমি ভালো হয়ে যাবে। কবিরাজের ওষুধটা অনেক তো আমি খাইতে পারি না। আরে তাহলে ওই কবিরাজের তিত ওষুধ তোমার খাবার দরকার নেই, ওটা ফেলে দাও। বড় ডাক্তার তোমাকে যে ওষুধ দেবে সেটা খেও, ওটা খেলেই তুমি ভালো হয়ে যাবে। ওই যে আমরা সবাই তোমার জন্য দোয়া করছি, তুমি ভালো হয়ে যাবে। কি কব, এটা হাসি খুশি মাইয়া, দেখলেই মনটা পড়ে যেত, আসলেই দৌড়ে আসতো। জ্বর হয়ে পড়ে রয়েছে, এই জ্বর হয়েছে পড়তে আমিও গান গাওয়া বন্ধ করে দিছি। ভাবছি যে অসুস্থ না করে তো গানই গাইতে ইচ্ছে করে না, গানই গাবো। তুমি গান গাবা না কেন? তুমি গান গাও, তুমি গান গাইলে আমার জ্বর ভালো হয়ে যায়। সত্যি তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই বড় লোকরা কোনোদিন গরিবের মন থেকে ভালোবাসে না, যা দেখায় না উপরে দেখায়। হ্যাঁ, তুই একটা হাতি, চোখের সামনে হাতি ছাড়া কিছু দেখোস না। তুমি নিজের মুখে আমাকে সাথের কথা বলো নাই ওর কথা? আমি কি রিঅ্যাক্ট করেছি? হ্যাঁ, আমি কি তোমার সাথে প্রেম করিনি ওর কথা শুনে? কিসের মধ্যে কি পান্তা ভাতে ঘি? এই কাঁচা মরিচ কক্কল। এই যে ভাই আপনার রংসা। স্যার অভিনয় করতে কইছে, কিন্তু এত অভিনয় করতে কয় না। আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা। তাই খাই তেল ছাড়া পরোটা, জোশ তেল ছাড়া পরোটা, তেল ছাড়া পরোটা, দেন না। তেল ছাড়া পরোটা, তেল ছাড়া পরোটা।